আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েটে উঠলে লেখাপড়াতে একটা পরিবর্তন আসে এবং জীবনে একটা চ্যালেঞ্জ আসে। এই নিয়ে আমি এর আগের ভিডিওতে এমসিকিউতে ভালো করার জন্য কিছু দিক নির্দেশনামূলক একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দেখো নাই তাদের জন্য বলছি এই যে নিচের ক্যাপশনে এই ভিডিওটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্যার এই গাইডলাইন কি আমাদের জন্য দরকার কিনা? বা আসলে কেন প্রয়োজন? একটা মেন্টরিং প্রয়োজন আসলে। একটা স্টুডেন্ট বায়োলজি পড়তেছে। তো বায়োলজি পড়তে গিয়ে সে চিন্তা করতেছে যে কি করলে সিকিউতে ১০ এ ১০ পাওয়া যাবে? কি করলে এমসিকিউতে ২৫ এ ২৫ পাওয়া যাবে? তো সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা সাবজেক্টে বায়োলজিতে একটা স্টুডেন্ট যদি ১০০ তে ৯৮ পায়, আরেকটা স্টুডেন্ট যদি ১০০ তে ৪২ পায়, তাহলে এই ২ জনের প্রতি আমাদের যেই দৃষ্টি এটা এক থাকে না বা আমাদের চিন্তা ভাবনা এক থাকে না। তো যে স্টুডেন্টটা ৯৮ পাইছে সে একটা অতি মানবীয় জাতীয় একটা রেজাল্ট করেছে এবং এই অতি মানবীয় রেজাল্টের পেছনে তার অতি মানবীয় পরিশ্রমের গল্প আছে। সে অনেক পরিশ্রম করেছে বলেই মার্ক পেয়েছে। তো যেহেতু পরিশ্রম করেছে তাহলে পরিশ্রমের তো একটা কৌশল আছে, একটা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিটুকু আমার জায়গা থেকে, টিম এফটির জায়গা থেকে তোমাদেরকে জানানো একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি বলছি। তো তুমি মনে মনে সৃজনশীলে অনেক ভালো করতে চাও, তুমি সৃজনশীলে ভালো করতে চাও কত? তুমি চাও যে সৃজনশীলে ১০-এ আমি ৯ পেতে চাই। আমি স্যার ১০-এ ৯ পাইতে চাই। আমাকে স্যার একটু বলেন আমি কি করব? ওই একটু বলার জন্যই আমার এই ভিডিওটা করা। তোমরা যারা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিওটা দেখছো, তোমরা শান্তিমতো আমার কয়েকটা পয়েন্টস আগে শোনো। তুমি চিন্তা করো যে উপায়সমূহের গুরুত্ব অপরিসীম। এতই অপরিসীম এটা বর্ণনা করা যাচ্ছে না। এজন্য আমি এখানে পয়েন্ট করছি। যেহেতু বায়োলজি, তোমরা মাথায় রাখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএমএ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস থাকা উচিত এবং ফিজিক্স কেমিস্ট্রিতে যে পরিমাণ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে এবং যে পরিমাণ লেখাপড়া আছে তার তুলনায় বায়োলজির ক্ষেত্রটা বা ডাইমেনশনটা আলাদা। বায়োলজিতে অনেক বেশি ফিগারস আঁকতে হয়, বায়োলজিতে অনেক বেশি ইনফরমেশন মুখস্থ রাখতে হয় এবং জিনিসটাকে কনসেপ্টকে বুঝে আগাইতে হয়। এই কারণে আমি যে তোমাদেরকে অপরিসীম গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো দিব তার মধ্যে ১ নম্বর হচ্ছে কনসেপ্ট বোঝা লাগবে আগে। তুমি ধরো তুমি প্রাণীবিজ্ঞানের একটা চ্যাপ্টার হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তুমি ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়তেছো। ধরো আমি একটা একটা আইডিয়া তোমাকে দিচ্ছি। তুমি ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়তেছো, তোমাকে অবশ্যই আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট বুঝতে হবে। তা না হলে প্লাটিলেটস বুঝতে হবে। তা না হলে তুমি তো মেডিকেল অ্যাডমিশনে তুমি কি করবা? তোমার মেডিকেল অ্যাডমিশনে তুমি ডক্টর হতে চাও। তাহলে এই জাতি কেমন ধরনের ডক্টর মানে ডিমান্ড করে? যার সবচেয়ে বেশি মেধাবী। তো ওই মেধাবী মানুষটা হচ্ছে তুমি, যে চাও হচ্ছে সব বুঝতে। তো তুমি আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট বুঝতে চাও। তোমার মধ্যে অবশ্যই হার্ট বুঝতে পারতে হবে। হার্ট কিভাবে পাম্প করে, তোমাকে ব্যারো রিসেপ্টর বুঝতে পারতে হবে, ব্যারো রিসেপ্টর কিভাবে কাজ করে, তোমাকে অবশ্যই বুঝতে হবে পেস মেকার কিভাবে কাজ করে। তুমি যখন এই জিনিসগুলোকে আত্মস্থ করবা, তুমি যখন বুঝবা, তুমি ফিগার ড্র করতে পারতে হবে, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে একটা মানুষের দেহে পেসমেকার কখন লাগাইতে হয়, পেসমেকার দেখতে কেমন, হার্ট কিভাবে পাম্প করতেছে, হার্টের ভেন্ট্রিকলস এন্ড অরিকলস গুলা কিভাবে পাম্পিং করার পর পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর তুমি না সিকিউ অ্যান্সার করতে পারবা। এমসিকিউ হচ্ছে ইনফরমেটিভ। ইনফরমেটিভ ইনফরমেশনগুলোকে মুখস্থ রাখতে হয়। তুমি অ্যান্সার করে ফেলছো, তোমার 4টা অপশনের মধ্যে তুমি যে কোনো একটাকে আইডেন্টিফাই করতে পারছো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যুস। বাট ইন কেস অফ সিকিউ, অধিকাংশ স্টুডেন্টের ওই যে লেখার ক্ষমতা থাকে না, বড় করার ক্ষমতা থাকে না, কারণ ইনফরমেশন নাই তো। এই সৃজনশীলতা হচ্ছে ইউ হ্যাভ টু রাইট বেসড অন ইউর এক্সপেরিয়েন্সেস দ্যাট ইউ রেড আর্লিয়ার অ্যান্ড উইথ দ্য ফিগার্স ইন কেস অফ বায়োলজি। কনসেপ্ট বুঝতে হবে। অবশ্যই চিত্র আঁকানোর দক্ষতা। স্যার আমি তো চিত্র আঁকিতে পারি না স্যার, ফিগার তো আমাকে দিয়ে স্যার হবে না, পেন্সিলটা ধরলেই স্যার ড্রয়িং হবে না। এই কথাটা বলে শুধু নিজের প্রতি নিজের আফসোস বাড়বে, কাজের কাজ কিচ্ছু হবে না। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা ফিগার বা চিত্র আঁকানোর দক্ষতা অর্জন করো।
দক্ষতা অর্জন করো। নম্বর অনুসারে লেখার দক্ষতা। একটা প্রশ্ন যেটা জ্ঞানমূলকে আসে ওইটার নাম্বার থাকে 1, ওই 1-এর জন্য তুমি শুধু সংজ্ঞা লিখলা। আবার একই প্রশ্ন, যেমন ধরো চ্যাপ্টার 1 জুলজি, একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে প্রতিসমতা। হ্যাঁ, প্রতিসমতা। ধরো এটা সিমেট্রি আছে না, জুলজি চ্যাপ্টার 1-এ আছে। এই প্রতিসমতা কি, এই প্রশ্নটা ধরো সিকিউর কতে আসছে, কতে আসছে তুমি ইমাজিন করো, তাহলে তুমি প্রতিসমতার সংজ্ঞা লিখবা, কারণ 1 মার্ক, তুমি 1 লিখলে তোমার হয়ে যাবে। কিন্তু যখন এরকম প্রশ্ন আসবে, একই প্রশ্ন সিকিউর খতে, যে প্রতিসমতা বলতে কি বোঝো, প্রতিসমতা বলতে কি বোঝো, আছে না একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা যদি 2 মার্কের জন্য আসে, তাহলে কি তুমি শুধু সংজ্ঞা লিখলে হবে? না, তখন বলতে হবে যে প্রতিসমতা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে প্রতিসম প্রাণী আর একটা অপ্রতিসম প্রাণী। আর প্রতিসম হচ্ছে গোলীয় প্রতিসম, অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিঅরীয় প্রতিসম। তখন একটু বেশি লিখতে হয়, কারণ কি ওই ঘটনাতে 2 মার্ক আছে, এই জন্য 2 এর অ্যান্সার করতে হবে। আবার এই একই প্রশ্ন যদি গতে আসে, এই একই প্রশ্ন যদি গতে আসে, তাহলে এটা কি হবে? প্রতিসমতা, প্রতিসমতা ব্যাখ্যা করো, প্রতিসমতা ব্যাখ্যা করো। তো এখন এটা তো 3 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন। এই 3 মার্কের প্রশ্ন যখন আসবে, তখন এই ক খ গতে যখন তুমি আসবা, তখন তোমাকে বেশি লিখতে হবে, তখন তোমাকে উদাহরণ সহ লিখতে হবে। এবং উদাহরণ যদি তুমি লেখো, তাহলে তোমার জন্য এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য তোমাকে আগে কনসেপ্ট বোঝা লাগবে, যে তুমি 3 মার্কের জন্য জিনিসটাকে প্র্যাকটিস করতেছো। ঠিক আছে। প্রয়োগমূলকের ক্ষেত্রে, প্রয়োগমূলকের ক্ষেত্রে যখন তুমি প্রয়োগমূলক অ্যান্সার করবা, তখন এই যে লেখার প্র্যাকটিস, এই যে লেখার প্র্যাকটিস, এই লেখার প্র্যাকটিসটা বাড়াবা আল্লাহর ওয়াস্তে। এইটা না বাড়াইলে তোমার মন বলবে যে তুমি পারো, আসলে তুমি পারো না। তোমার মন বলবে তুমি পারো, মন বলবে, কিন্তু আসলে কি ইন্টারমিডিয়েট লাইফে এত লেখাটাও ডিফিকাল্ট। তুমি পড়বা, বুঝবা, কনসেপ্টগুলারে নোট করবা ছোট ছোট করে, যেন পরীক্ষার হলে তুমি ওয়াইড অ্যাঙ্গেলে লিখতে পারো। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ভার্চু, লিখতে পারার কোয়ালিটি। তারপরে উচ্চতর দক্ষতা লেখার প্রজ্ঞা অর্জন। এই যে প্রজ্ঞা, এই প্রজ্ঞাটা হচ্ছে নলেজ, এইটা হচ্ছে নলেজ। এই নলেজটা অ্যাচিভ করতে পারতে হবে, নলেজটাকে অ্যাচিভ করতে পারতে হবে। তারপর তোমার বোর্ড প্রশ্ন এবং কলেজের প্রশ্নগুলোর দিকে মনোযোগ দিতে হবে। বোর্ডে সাধারণত স্বাভাবিক ধরনের প্রশ্নই আসে, কিন্তু বিভিন্ন শীর্ষস্থানীয় যে কলেজগুলোর পরীক্ষা হয়, সেই পরীক্ষার যখন প্রশ্নগুলো তুমি দেখবা, তখন তোমার মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হবে, আচ্ছা এইরকম প্রশ্ন আসে, এইভাবে লিখতে হয়। যেমন একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, আমি চ্যাপ্টার 1-এর কথা বলেছি। ধরো তুমি চ্যাপ্টার 1 পুরোটা পড়লা, শুরু থেকে ভ্রূণীয় স্তর থেকে শুরু করে জীববৈচিত্র্য, শ্রেণীবিন্যাস, প্রয়োজনীয়তা, ভিত্তি, সিলম, প্রতিসমতা, খণ্ডায়ন, ট্যাগমাটাইজেশন পড়ে, শ্রেণীবিন্যাসের যেই টটোনিম, হোমোনিমস, দ্বিপদ নামকরণের নিয়মাবলী, ত্রিপদ নামকরণ পড়ে, মেজর ফাইলামে গিয়ে পরিফেরা, নিডারিয়া, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকারোডার্মাটা, কর্ডাটা পড়ার পর, সেখানে কর্ডাটায় গিয়া ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা পড়ে একদম লাস্টে ওই অস্টিকথিস, কন্ড্রিকথিস, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, ম্যামেলিয়া, এভিস, এই যে তুমি সব পড়ে আসলা, পড়ার পর তুমি যখন দেখবে আচ্ছা প্রশ্ন তাহলে কেমনে হয়, প্রশ্ন এইভাবে হয়, ও তাহলে কর্ডাটার ক্ষেত্রে যখন এটা এ, এটা বি আর এটা সি, তখন তোমার মনে হবে আচ্ছা এটা ইউরোকর্ডাটা, এটা সেফালোকর্ডাটা, তাহলে এটা ভার্টিব্রাটা। তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা তুমি পড়ছো এই চ্যাপ্টারের শেষে। তখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সিলোম কি, তাহলে তোমাকে সিলোমের সংজ্ঞা লিখতে হবে। হ্যাঁ, সিলোমের সংজ্ঞা, যে মেসোডার্মাল স্তর দিয়ে আবৃত পেরিটোনিয়াল যে গহ্বরটা প্রাণীদেহের অভ্যন্তরে পাওয়া যায়, সেটা হচ্ছে সিলোম। এটাকে যে তুমি লিখবা কত মার্কের জন্য? 1। তাহলে 1 মার্কের জন্য শুধু সিলোমের সংজ্ঞাটা তুমি লিখবা, এটা তোমার মুখস্থ রাখা লাগবে। চ্যাপ্টার 1 কিন্তু দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো, তো দ্বিপদ নামকরণ বলতে কি বুঝি, এটা তো 2 মার্কের প্রশ্ন। তো 2 মার্কের প্রশ্নের জন্য একটু বড় করে লেখা লাগবে না? এই বড় করে লেখাটা লিখবা। তারপর 3 নাম্বার কোয়েশ্চেন, উদ্দীপকে উল্লিখিত এর বৈশিষ্ট্য। এখন তোমার মাথায় হিট করবে এই এ তো হচ্ছে ইউরোকর্ডাটা,
তাহলে এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য একটু মুখস্থ থাকা লাগবে। এই মুখস্থ করার জন্য পড়াটা বোঝা ইম্পর্টেন্ট। তোমাকে বুঝতে হবে যে তুমি পড়তেছ এবং তুমি কি পড়তেছ। সো ইউরোকর্ডাটা তুমি যখন পড়বা, বইটা খুলে একটু ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যটা দেখো, আসবে। আচ্ছা, এরপর ঘ নম্বরে দেখো, উদ্দীপকে উল্লিখিত সি এ এবং বি থেকে ভিন্ন বিশ্লেষণ করো। সি এ এবং বি থেকে ভিন্ন। তো এ আর বি, এ কি? এ হচ্ছে ইউরোকর্ডাটা, আমি যদি এখনো মানে ব্যাখ্যায় যাচ্ছি না। বি হচ্ছে সেফালোকর্ডাটা, তোমরা যারা পরিচিত তারা জানবা। আর সি হচ্ছে ভার্টিব্রাটা। তখন কর্ডাটার মধ্যে এই যে পার্থক্যটা, তো তখন এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য আর ভার্টিব্রাটার বৈশিষ্ট্য যখন আলাদা করবা, তখন তুমি গুরুত্ব দিয়ে বুঝে বলবা যে হ্যাঁ, এই কারণে ভার্টিব্রাটা সেফালো এবং ইউরোকর্ডাটা হচ্ছে আলাদা। তাহলে এখানে অন্তত পক্ষে 3 পেজ লিখতে হবে, 3 পেজ লিখতে হবে, 3 পেজ। এখন তুমি, অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার সিকিউ কয় পেজ লিখবো স্যার? তুমি যদি তোমার কনসেপ্ট না জানো, তুমি যদি তোমার যে জিনিসটা লিখবে সেটা যদি তোমার আইডিয়া না থাকে, তুমি কয় পেজ লিখবে এটা কিভাবে ডিসাইড করবা? মানে এটা কিভাবে সম্ভব? তুমি কয় পেজ লিখবে এটা কিভাবে ডিসাইড করতে হবে? তুমি আগে চিন্তা করবা যে হ্যাঁ, গয়ের জন্য এখানে একটু ফিগার্স দেওয়া ইম্পর্টেন্ট, একটু ফিগার্স যতটুকু পারা যায়। কর্ডাটার একটা সামগ্রিক একটা ফিগার্স আছে, এই ফিগার্সগুলো ড্রয়িং করা। তার মানে এইখানে চিত্র মাস্ট। বায়োলজিতে, বায়োলজি মানে হচ্ছে ফিগার্স। বায়োলজি এই শব্দটার মানে হচ্ছে ফিগার্স। ফিগার্স দিতে হবে। এরকম প্রশ্ন চ্যাপ্টার 1-এই আছে আমি। আচ্ছা, একটু চ্যাপ্টার 2-তে যাই। চ্যাপ্টার 2 প্রাণীবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার। আমি একটা জাস্ট আইডিয়া দেখাচ্ছি। এ এক বিশেষ ধরনের নালিকা বা এক ধরনের নালিকা যা ইনসেক্টার রেচনাঙ্গ। ইনসেক্টা মানে কি? ইনসেক্টা মানে পতঙ্গ। পতঙ্গ কোন জায়গায় পড়েছো? ঘাস ফড়িংয়ে পড়েছো, ইনসেক্টা। হ্যাঁ, পুইকেলোসেরাস পিকটাসের রেচনাঙ্গ কোনটা? এটা তো হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো এই যে মালপিজিয়ান নালিকা, বি হচ্ছে বিশেষ ধরনের কোষগুচ্ছ, কোষগুচ্ছ যা পুঞ্জাক্ষীর একক। ওরে বাবা, তো পুঞ্জাক্ষী অবশ্যই হচ্ছে কম্পাউন্ড আইজ, এরা ঘাসফড়িংয়ে আছে, এবং কম্পাউন্ড আইজের একক হচ্ছে কি? ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়ামের ব্যাখ্যা এখানে চাইছে, যেটা তোমরা জানো ঘাসফড়িংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা। এই যে অস্টিয়া কি? কোন জায়গার প্রশ্ন? চ্যাপ্টার 1-এর। পরিফেরা পর্বের প্রাণীদের দেহে যে ছিদ্র ছিদ্র অংশগুলো থাকে, এটার নাম অস্টিয়া। ট্রাকিয়া এবং ট্রাকিওলের মধ্যে দুটি পার্থক্য কোন জায়গায় আছে? ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রে আছে। পড়েছ? আমি জানি না পড়েছ কিনা, না পড়লে পড়তে হবে। 3 উদ্দীপকে উল্লিখিত বিয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে চিহ্নিত চিত্র, শুধু একটা ওমাটিডিয়ামের ছবি আঁকায়া দিতে পারলেই, তো তোমরা যখন ওমাটিডিয়াম আঁকাও, কর্নিয়া, হ্যাঁ মনে আছে? কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী, র্যাবডোম, রেটিনুলার কোষ, ভিত্তিপর্দা, স্নায়ুতন্তু। কয়টা জিনিস আছে এখানে? 10টা পয়েন্ট আছে। ওই 10টা পয়েন্টের ছবি, শুধু তোমার কাছে শুধু চিহ্নিত চিত্র চাইছে, অঙ্কন করতে বসে, বর্ণনা চায় নাই, শুধু চিত্রটা আঁকায় দিলে 3-3 পাওয়া যায়। আর এই যে উদ্দীপকে উল্লেখিত এর গঠন ও কার্যপদ্ধতি, এ কি? এই যে এটা ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার ব্যাখ্যা দেয়া লাগবে। মনে আছে ম্যালপিজিয়ান নালিকা? ব্রাশ বর্ডার আছে, তারপরে এরকম করে একটা ছবি, যেটা হচ্ছে গিয়ে ওই যে পৌষ্টিক নালীর সাথে কানেক্টেড, ম্যালপিজিয়ান নালিকা। তো এখন এই যে জিনিসগুলো যে ইজি, জিনিসগুলো যে সহজ, সহজ না, কঠিন। পারলে সহজ, না পারলে কঠিন। যে পারে না ওর জন্য ডিম ভাজি করাও কঠিন, যে পারে ওর জন্য আসলে সব সহজ। তো তুমি না পারা থেকে পারায় উত্তীর্ণ হবা। এই জন্য আমার রিকোয়েস্ট, তোমরা একটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের কেমন সিকিউ আসে, এই সিকিউটাকে প্র্যাকটিস করতে হবে। যদিও সকল সিকিউ উত্তর বাসায় বসে লেখার সময় সাধারণভাবে একটা শিক্ষার্থী পায় না, বাট এক্সট্রিম লেভেলের লেখাপড়া করলে বা লেখাপড়ার প্রতি চরম আগ্রহ যদি থাকে একটা স্টুডেন্টের, তাইলে তার পক্ষে এটা পারা পসিবল। তাহলে আমি তোমাদের করজোরে রিকোয়েস্ট করব, তোমরা ঠান্ডা মাথায় সিকিউগুলোকে যখন পড়বা, কেমন সিকিউ আসে
সেই সিকিউগুলোকে আইডেন্টিফাই করে মুখস্থ করতে হবে। ক খ গ ঘয়ের ক্ষেত্রে যতটা পারা যায় ফিগার্স দিতে হবে, চিত্র দিতে হবে, তাইলে সিকিউতে 10-এ 10 পাওয়া সম্ভব। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই রকমের যদি সিকিউ আসে উদ্দীপকটা পড়ে বুঝে অ্যান্সার করবা, বুঝে অ্যান্সার করবা। সিকিউতে গ এবং ঘ, গ এবং ঘতে অবশ্যই ফিগার্স অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই ফিগার্স অ্যাপ্লাই করতে হবে। চিত্র আঁকাইতে পারতেই হবে। তুমি সময় নষ্ট করো না ফেসবুকে শুধু স্ক্রল ডাউন করে রিলস দেখে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপচারিতা করে কোনোভাবেই সময় নষ্ট করো না। সকল ব্যাপারে নিজের মতামত দিতে নাই, সব ব্যাপারে নিজের পাণ্ডিত্য জাহির করতে নাই। মনে রাখতে হবে যে কোথায় কথা বলবো আর কোথায় কথা বলবো না, এইটা জীবনের একটা বড় লেসন। শুধুমাত্র সব ক্ষেত্রে নিজের মতামত প্রদর্শন করা, সব ক্ষেত্রে ফেসবুকে কোনো একটা কিছু লেখার চেষ্টা করা থেকে একটু বিরত থাকো, একটু সংযত হওয়ার চেষ্টা করো। যে পরিমাণ লেখাপড়া এখানে আমি বলেছি শর্ট করে, শর্ট ভিডিও চেষ্টা করো, কারণ অধ্যায়ে অনেক। তো অনেকগুলো অধ্যায়, বোটানিতে 12টা অধ্যায়, জুলজিতে 12টা অধ্যায়, এই 24টা অধ্যায়ের যে কোনো টপিক থেকেই তো প্রশ্ন আসে না, সাধারণত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো থাকে, ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো থাকে সেখান থেকে সিকিউ আসে। ওই সিকিউগুলোকে ভালোভাবে লেখার চেষ্টা তোমরা করবা, ঠিক আছে? আমাকে ভিডিওর নিচে জানাও। আমাদের ইন্টারমিডিয়েটের সকল কোর্সের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি চাই আমরা তোমাদেরকে যতটুকু আমাদের সহায়তা আছে হেল্প করার করব, বাকিটা তোমাদের ইচ্ছা। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো ভেরি মাচ সবার জন্য। আসসালামু আলাইকুম।